হ্যাঁ, আজকে পড়বো সহজাত অনাক্রমতা আর অর্জিত অনাক্রমতা। ইমিউনিটি বা অনাক্রমতার দুটো ভাগ, সহজাত আর অর্জিত। সহজাত অনাক্রমতা সেগুলোই যেই অনাক্রমতাগুলো আমরা একদম ছোটোবেলা থেকে পেয়ে যাই আর কি, মানে মায়েদের দেহ থেকে বাচ্চাদের দেহে যেই অনাক্রমতাটুকু চলে আসে। মানে একদম একটা বাচ্চা শিশু 1 সপ্তাহ বা কয়েকদিনের তার কাছেই যে অনাক্রমতাটা রয়েছে, সেটা হচ্ছে সহজাত অনাক্রমতা। তার মানে সেটা সে জন্ম থেকেই একদম লাভ করেছে বা পেয়েছে। আচ্ছা, আর অর্জিত অনাক্রমতা হচ্ছে যে বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হচ্ছে, 1 মাস 2 মাস বয়স, সেই সময় সে কতগুলো টিকা পাচ্ছে, সেই সময় কিছু পেট খারাপ হয় এইসব, তাছাড়া এমনি জ্বর সর্দি কাশি হচ্ছে, সেসবের ফলে যে অনাক্রমতা লাভ করে সেগুলোকে বলা হয় অর্জিত অনাক্রমতা। তো তাহলে সহজাত অনাক্রমতার ভিতরে পড়ছে একদম বেসিক ভাগগুলো, যেগুলো আমাদের ছোটোবেলা থেকেই থাকে। তো সহজাত অনাক্রমতা হচ্ছে যে অনেকটাই নন স্পেসিফিক। কিছু স্পেসিফিক হওয়া মানে কি, যে সেটা যেন নির্দিষ্ট। তো তাহলে নন স্পেসিফিক মানে হচ্ছে যে নির্দিষ্ট নয়। তো কীরকমভাবে নির্দিষ্ট নয়, কারণ এই যে অনাক্রমতা সেটা অতটাও বুঝে শুনে করা হয় না, যে কোন অণুজীবের ক্ষেত্রে করা হচ্ছে, বা মানে কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই, মানে রোগের ক্ষেত্রে যে হবে এরকম নয়। মানে ধরুন করোনা ভাইরাসের জন্য যে রোগটা হচ্ছে কোভিড-19, সেই রোগটাকে আটকানোর যে ক্ষমতাটা, সেটা আসলে অর্জিত অনাক্রমতা, সহজাত অনাক্রমতা নয়। সহজাত অনাক্রমতা একদম বেসিক যে কেসগুলো সেগুলোতে, সাধারণ জ্বর সর্দি, কাশি, তারপরে হচ্ছে পেট খারাপ, এইসব ক্ষেত্রে যেগুলো, সেটা হচ্ছে সহজাত অনাক্রমতা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটা নন স্পেসিফিক, মানে অনির্দিষ্ট। তারপর এবার এই নন স্পেসিফিক হলেও এই অনাক্রমতার জন্য কাজ করছে কোন কোন কোষগুলো না, ম্যাক্রোফাজ, তারপরে নিউট্রোফিল, মাস্ট সেল, এই সমস্তগুলো, যারা ফ্যাগোসাইটোসিস করতে পারে, মানে জীবাণুকে গিলে খেয়ে নিতে পারে। সাথে লিখেছি কি পিএইচ মানে আমরা জানি যে কোনো একটা জায়গায় অম্লত্ব না ক্ষারত্ব, মানে অ্যাসিডের পরিমাণ বেশি না ক্ষারের পরিমাণ বেশি, সেটাকেই মাপার একটা একক বলা যায় না, মাপার একটা সূচক হচ্ছে যে পিএইচ। হ্যাঁ, মানে পিএইচ মানে কি না, হাইড্রোজেন আয়নের গাঢ়ত্বের নেগেটিভ লগারিদম। তো মানে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব যত বেশি হবে, পিএইচ তত কম হবে, কারণ নেগেটিভ লগারিদম উল্টোটা। এরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার এই হাইড্রোজেন আয়ন তৈরি কারা করে? অ্যাসিডরা। তাহলে পিএইচ বেশি মানে হাইড্রোজেন আয়ন কম, তার মানে তারা ক্ষার। আর পিএইচ কম, তার মানে হাইড্রোজেন আয়ন বেশি, তার মানে তারা অ্যাসিড। হাইড্রোজেন আয়ন বলতে H+, আমরা জানি যে H+ দেয় হচ্ছে যে অ্যাসিডেরা, আর OH- দেয় হচ্ছে যে ক্ষারেরা। যদি কারোর H+ আর OH- বা এই অ্যাসিড ক্ষার এসব নিয়ে বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমার চ্যানেলেই অ্যাসিড ক্ষার ক্ষারকের একটা ভিডিও দেওয়া আছে, সেইটা দেখে নিতে পারো। আচ্ছা, এবার সহজাত অনাক্রমতার মধ্যে কী কী পড়ছে? প্রথমেই আসছে ফিজিক্যাল ব্যারিয়ার কিছু, আর ফিজিওলজিক্যাল ব্যারিয়ার কিছু। ফিজিক্যাল ব্যারিয়ার বলতে কী বলবো, ভৌত প্রতিবন্ধক। ব্যারিয়ার বলতে দেওয়াল, সোজা কথায়। তো তাকে ভালো বাংলায় বলা হয় প্রতিবন্ধক, মানে যে আটকায়। তো ফিজিক্যাল বলতে বললাম ভৌত। তো এর ভিতরে কী কী পড়বে? স্কিন, এই যে আমাদের চামড়া রয়েছে গায়ের উপর দিয়ে, যার ফলে মানে কী বলবো, বাইরের যে অণুজীবগুলো সেগুলো খুব একটা দেহের ভিতরের অংশগুলোর সংস্পর্শে আসতে পারে না। তার জন্য আগে এই স্কিনটাকে ফুটো হতে হয় বা কেটে যেতে হয়, তারপর ঢুকতে পারে তারা। আচ্ছা, তারপরে হচ্ছে যে মিউকাস মেমব্রেন, মিউকাস আবরণ। এটা কোথায় থাকে? আমাদের যে শ্বাসনালীটা তার ভিতরের দিকে যে আবরণটা রয়েছে সেটাকে বলা যায় মিউকাস মেমব্রেন। আমাদের পৌষ্টিক নালীর কোনো কোনো অংশে মিউকাস মেমব্রেন থাকে, এরকম। তো সেই অংশগুলো হচ্ছে যে আমাদেরকে রক্ষা করে বিভিন্ন অণুজীবেদের হাত থেকে। তাহলে এইগুলো হচ্ছে সব ফিজিক্যাল ব্যারিয়ার বা ভৌত প্রতিবন্ধক। আচ্ছা, এরপর হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যেটা সেইগুলো। ফিজিওলজিক্যাল মানেই হচ্ছে যে শারীরবৃত্তীয়। আগের বছর তোরা উদ্ভিদের মানে প্ল্যান্ট ফিজিওলজি পড়েছিস, আর প্রাণীর ক্ষেত্রে ওই হিউম্যান ফিজিওলজি বা অ্যানিম্যাল ফিজিওলজি পড়েছিস। তো তাহলে ফিজিওলজি মানে হচ্ছে শারীরবৃত্তীয়, তার মানে কি, যে দেহের ভিতরে কী কী হয় সেই প্রক্রিয়াগুলোকে বলা হয় ফিজিওলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বলতে তার ভিতরে কী কী পড়বে? অ্যাসিড। আমাদের দেহে কোথায় অ্যাসিড আছে? আমাদের পাকস্থলীর ভিতরে HCl, মানে
হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সেই অ্যাসিড খুবই মানে তীব্র অ্যাসিড আর কি, হ্যাঁ। তো সেই যে অ্যাসিড সে জীবাণুদেরকেও মেরে ফেলতে পারে, তো সেটা একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার হলো। আচ্ছা, এদের এই অ্যাসিডের এই ব্যাপারটাকে এটাকে কেমিক্যাল ব্যারিয়ারও বলা যায়, কারণ রাসায়নিক প্রতিবন্ধক, হ্যাঁ। তারপর টেম্পারেচার, যখন আমাদের দেহে কোনো অণুজীব ঢোকে আমরা দেখি আমাদের জ্বর আসে, হ্যাঁ। তো জ্বর আসার কারণটা কি? ধরা যাক অণুজীব অনেক ঢুকেছে, তারা সংখ্যায় বেড়ে যাচ্ছে, যে কোনো জীবের ক্ষেত্রে যে টেম্পারেচার বাড়ালে তাদের বংশবৃদ্ধির হার কমে যায়, অনেক প্রাণী না, অনেক জীবরা মারা যায়। তো ঠিক একই রকম আমাদের দেহ চাইছে আমি টেম্পারেচার বাড়িয়ে দিই দেহের, যার ফলে অণুজীব কিছু মারা যাক। তাহলে জ্বর আসার কারণই ওইটা। তো তাহলে দেহের টেম্পারেচারকে বাড়িয়ে দিচ্ছে, দিয়ে কিছু অণুজীব মারছে, তাহলে এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের ভিতরে পড়বে। তারপরে লাইসোজাইম, এটা কি? আমাদের চোখের জল, লালা গ্রন্থির যে লালা রস, তাইতে এক ধরনের এনজাইম আছে যার নাম কি লাইসোজাইম। তো এই লাইসোজাইম কী করতে পারে? যে কোনো ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, অন্যান্য অণুজীবের ক্ষেত্রেও কিছুটা পারে। তো এই লাইসোজাইম তাহলে কোথায় থাকে? চোখের জলে প্রধানত থাকে, লালাতে অল্প স্বল্প পাওয়া যায়। তাহলে এই লাইসোজাইম রয়েছে, এটাও তাহলে ওই কেমিক্যাল ব্যারিয়ারের ভিতরেই পড়বে। আর ফিজিওলজিক্যাল কারণ এরা আমাদের দেহের বিভিন্ন প্রক্রিয়ার সাথে জড়িত, তাই জন্য। তারপরে বাইল মানে হচ্ছে যে পিত্ত। আগের বছর পিত্তাশয়, যকৃত, ওই সমস্ত জায়গাগুলোতে পড়েছি যে পিত্তের ভিতরে অনেক কী বলবো উৎসেচক থাকে, তারা হচ্ছে বিভিন্ন অণুজীবকে মেরে ফেলতে পারবে। আচ্ছা, তো তাহলে যে কোনো অণুজীব আমাদের দেহে ঢুকলে প্রথমেই ফিজিক্যাল ব্যারিয়ার আর ফিজিওলজিক্যাল ব্যারিয়ার তাদেরকে আটকানোর চেষ্টা করবে। ভেবে দেখ, যদি ভাবিস যে করোনা ভাইরাসের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যে আমাদের দেহে ঢুকতে পারবে ও কোথা দিয়ে? একমাত্র নাক আর মুখ দিয়ে। কেন? বাদ বাকি জায়গায় স্কিন রয়েছে, স্কিন ভেদ করে তো ঢুকতে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে অ্যাসিড কীভাবে হেল্প করবে? যদি মানে ধরা যাক ভাইরাস হচ্ছে যে কোনো দেহের বাইরে এলে হচ্ছে যে সে মৃত, দেহের ভিতরে ঢুকলে সে সজীব, এরকম আচরণ করে। তাই জন্য একে জীব আর জ্বরের মধ্যবর্তী বস্তু বলে। তো ধরা যাক কোনো খাবারের মধ্যে আমরা হাত ধুইনি ভালো করে, খেয়েছি, যার ফলে ভাইরাস ঢুকেছে খাবারের মাধ্যমে, যদি বাই চান্স ঢুকেও থাকে, তাহলে সেটা কী হবে? খাদ্যনালী দিয়ে নামবে, খাবারের সাথে নেমে পাকস্থলীর অ্যাসিডে যেই যাবে, তখন তার ওই জীবে ফিরে আসার যে ধর্মটা, মানে বললাম জীব আর জ্বরের মধ্যেও সুইচ অন অফ করতে পারে, তো সেটাই আর করতে পারবে না। তখন একেবারে ওর সব কিছু নষ্ট হয়ে যাবে। ডিএনএ, হ্যাঁ, মানে ডিএনএ থাকে না, আরএনএ, করোনা ভাইরাসের ক্ষেত্রে, যে ওইগুলো সব নষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো মানে এটা বললাম মানে কিন্তু আমি প্রমোট করছি না যে হাত না ধুয়ে খেয়ে নেওয়া উচিত, ঠিক আছে? মানে এরকম হতে পারে এই ব্যাপার। তারপরে টেম্পারেচার, এই যেই কী বলবো, করোনা ভাইরাস কারোর দেহে খুব বেড়ে যায়, তখন তার জ্বর আসে। কেন জ্বর আসে? ভাইরাসকে মেরে ফেলার জন্য জ্বর আসে। তার ফলে অনেক ভাইরাস মারা যায়, কিন্তু তারপরেও কিছু থাকে যারা বেঁচে যায়, তারা রোগটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এরকম। তো যাই হোক, টেম্পারেচার কিছুটা হেল্প করলো। আচ্ছা, এবার হচ্ছে লাইসোজাইমের উদাহরণটা করোনা ভাইরাস দিয়ে দিচ্ছি না আমি। চোখে যখন পোকামাকড় ঢোকে তারা এমনি মারা যায় ওই উৎসেচকের জন্য। তাছাড়া চোখ দিয়ে যদি কোনো ব্যাকটেরিয়া ঢোকে, সেগুলোকে মেরে ফেলতে পারে, এই ব্যাপার। তাহলে এই যে ফিজিক্যাল ব্যারিয়ারগুলো আর ফিজিওলজিক্যাল ব্যারিয়ারগুলো, যে কোনো অণুজীব আমাদের দেহে ঢুকলে ফার্স্টে এরা চেষ্টা করবে তাকে বংশবৃদ্ধি তো দূরের কথা, আমাদের দেহে বাঁচতেই দেবে না, এটা চেষ্টা করবে। তাহলে এদেরকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ডিফেন্স মানে কি? মানে রক্ষণ। তাহলে আমাদের দেহের যে রক্ষণের ব্যবস্থা বা রক্ষা করার ব্যবস্থা, তার এরা প্রথম সারির যোদ্ধা আর কি, হ্যাঁ। ওই যে আমরা বলছি না যে ডাক্তার নার্সরা হচ্ছে প্রথম সারির যোদ্ধা, ঠিক ওরা ওরকম। তাই এদেরকে বলা হয়, এদের দুজনকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা কার ভিতরে পড়ে? সহজাত অনাক্রমতার ভিতরেই পড়ে। এরপর রয়েছে ইন্টারফেরন্স আর কিছু সেল। ইন্টারফেরন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যেটা রক্তে বা দেহের যে কোনো কোষ থেকে বের হয়ে আশপাশের কোষগুলোতে কাজ করে। সেটার আবার অনেক রকম ভাগ আছে, যে দূরে গিয়ে কাজ করবে না কাছে কাজ করবে, সে যা খুশি হোক, ঠিক আছে? তো এই ইন্টারফেরন বলে যে জিনিসগুলো, তারা প্রধানত ভাইরাসকে মারতে সাহায্য করে। তাহলে যে কোনো ভাইরাস ইনফেক্টেড রোগের ক্ষেত্রে দেহের কোষগুলো, মানে কোন কোষ বের করবে? অবশ্যই টি সেল, বি সেলরা, বা যে সমস্ত কোষ অনাক্রমতায় সাহায্য করে তারা। নিশ্চয়ই যে দেহের যেখানে খুশি সেখানের কোষ ইন্টারফেরন বের করবে না। তাহলে কি করে? যেই কোনো ভাইরাস আমাদের দেহে ঢোকে, তারা রোগ বিস্তার করতে থাকে, তাদের সংখ্যা কমানোর জন্য ইন্টারফেরন বের হয়। কার থেকে?
অবশ্যই এই বি সেল, টি সেল এই টাইপের কোষগুলোর থেকে, নিউট্রোফিল এদের থেকে বের হতে পারে। তো ইন্টারফেরন কী করে, ভাইরাসের সংখ্যা বৃদ্ধিকে আটকায়। আচ্ছা, তারপরে কি লিখেছি, সেলস মানে আগের দিনই পড়েছি যে অনাক্রমতন্ত্রের কী কী কোষ, যেমন এখানেই কতগুলো লেখা, ম্যাক্রোফাজ, নিউট্রোফিল, মাস্ট সেল, এরকম কোষগুলো তারা চাইবে জীবাণুকে খেয়ে ফেলতে, মেরে ফেলতে, এসব। তাহলে এটা গেল। তারপর হচ্ছে যে কমপ্লিমেন্ট সিস্টেম, এটা একটু জটিল জিনিস। কি হয়, আমাদের দেহে কোনো অ্যান্টিজেন ঢুকলে তারপরে অ্যান্টিবডি তৈরি হয়, আগের দিন বলেছি। তো এবার হচ্ছে যে অ্যান্টিজেন ঢুকেছে, সবে ঢুকেছে, এখনও বি সেল আসেনি। বি সেল হচ্ছে যে অ্যান্টিবডি তৈরির ফ্যাক্টরি রীতিমতো। তো এই বি সেল এ সঙ্গে সঙ্গে তো অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। তো কী হয়, আমাদের রক্তের মধ্যে পড়েছিস যে রক্ত, তো আমাদের রক্তের মধ্যে 90% অংশ হচ্ছে জল বা জলীয় অংশ, আর বাদ বাকি 10% হচ্ছে বিভিন্ন রক্তকণিকাগুলো, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এসব। তো ওই যে জলীয় অংশটা, তাছাড়াও রক্তের মধ্যে থাকে কিছু অংশ, মানে যাদেরকে সিরাম বলা হয়, হ্যাঁ, কেটে যাওয়ার পর বের হয় সেই সমস্ত জিনিস। তো ওই সিরামের ভিতরে বা এমনি রক্তের মধ্যেও কিছু রকমের অ্যান্টিবডি থাকে, সবসময়ই থাকে, ঘোরাফেরা করে, হ্যাঁ। তো ওই যে অ্যান্টিবডিগুলো, তারা কী করবে, যখন সহজাত অনাক্রমতার ব্যাপার হবে তখন ওরা অল্টারনেটিভ পাথওয়েতে কাজ করবে, বাংলাতে বিকল্প পদ্ধতি বা পাথওয়ে, মানে কি বলবো, পথ। আর ক্লাসিক্যাল পথ এ কাজ করবে যখন অর্জিত অনাক্রমতা হবে, কিন্তু এটাকে এর ভিতরেই লিখে দিয়েছি কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম মানে কি, যে অ্যান্টিজেনের বিপরীতে বা বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হওয়ার কথা, সেটা ছাড়া অনির্দিষ্ট কিছু অ্যান্টিবডি দেহের মধ্যে সবসময় তৈরি থাকে। তারা যদি জীবাণুকে ধ্বংস করার জন্য কোনো ব্যবস্থা নেয়, সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম বা পরিপূরক সিস্টেম বা ব্যবস্থা, হ্যাঁ। তাহলে ওই পরিপূরক ব্যবস্থার দুটো ভাগ, একটা ক্লাসিক্যাল, একটা অল্টারনেটিভ। ক্লাসিক্যালটা অ্যাকচুয়ালি অর্জিত অনাক্রমতার ক্ষেত্রে দেখা যায়। কি হয় সেই ক্ষেত্রে, না অ্যান্টিবডিগুলো গিয়ে সব ছেঁকে মেকে ধরে, যে অণুজীবটা ধরেছে তাকে, ঢুকেছে তাকে, এরকম হতে থাকে। আর অল্টারনেটিভে হচ্ছে যে সেম একই রকম গিয়ে ধরে এবং অণুজীবকে ফুটো ফুটো করে ফেলে, মানে অণুজীবের যে বাইরের লেয়ার, হ্যাঁ, মানে ধরা যাক একটা করোনা ভাইরাস, তাহলে তার বাইরের যে লেয়ার, সেই লেয়ারগুলোকে, মানে কোষ পর্দাতে যে লেয়ার রয়েছে, যদিও করোনা ভাইরাসের কোষ পর্দা থাকে না, মানে বলছি যে কোনো জীবাণুর, সেই কোষ পর্দাকে ফুটো ফুটো করে দেবে, যার ফলে জীবাণুর ভিতরে প্রচুর পরিমাণে জল ঢুকে যাবে এবং ওটা বাস্ট করবে, এর ফলে জীবাণুটা মারা যাবে, এই ব্যাপার হবে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে শুধু অল্টারনেটিভ পাথওয়েটাই পড়ে এই সহজাত অনাক্রমতার ভিতরে, আর ক্লাসিক্যালটা অর্জিতর বেলায় পড়বে। আচ্ছা, এবার হচ্ছে যে এই কমপ্লিমেন্ট সিস্টেমে যে অ্যান্টিবডিগুলো কাজ করে তাদের এরকম নাম দেওয়া হয়েছে, C1, C2 এরকম করে ডট চললো, এই C10, 9 অবধি আছে এরকম। তাহলে সি কেন, কমপ্লিমেন্ট সিস্টেম, তাই সি। আর 1, 2 করে এরম প্রোটিনের নাম এরম রাখা হয়, বড় যত হবি তত এরম দেখবি প্রোটিনের নাম P53, প্রোটিনের নাম P21, এরম বিভিন্ন রকম প্রোটিন আছে, হ্যাঁ। তো প্রোটিনদের নাম দেওয়ার জন্য বিজ্ঞানীরা সুবিধার জন্য এরকম ছোটো ছোটো নাম দিয়েছে, C1, C2, মনে রাখার সুবিধা, যে কমপ্লিমেন্ট সিস্টেমের প্রোটিন তাই C1 কেন, প্রথমটা যেটা প্রথম আবিষ্কার হয়েছিল সেটা। তো তাহলে এরকম করে C1, C2 করে C10 অবধি মোটামুটি প্রোটিন রয়েছে। এবার ক্লাসিক্যাল সিস্টেমে কী হয়, সেই C1 থেকে C9 অবধি সব কটা কাজ করে, সব কটা প্রোটিন এসে হেল্প করে। আর অল্টারনেটিভ পাথওয়ে যেটা কমপ্লিমেন্ট সিস্টেমের বললাম দুটো ভাগ, তার মধ্যে অল্টারনেটিভ যেটা, সেটাতে শুধুমাত্র C3 বলে যে প্রোটিনটা, মানে অ্যান্টিবডি, অ্যাকচুয়ালি প্রোটিন বলতে এখানে অ্যান্টিবডি, তো প্রোটিন দিয়েই তৈরি অ্যান্টিবডি। আর C5 থেকে C9 অবধি, মানে 5, 6, 7, 8, 9, এই যে এই কটা, এরা হচ্ছে যে কাজ করে। তাহলে ক্লাসিক্যাল যে পাথওয়ে মানে পথ, আর অল্টারনেটিভ যে পথ, তাদের মধ্যে পার্থক্য কী, ক্লাসিক্যাল পথে সব রকমের কমপ্লিমেন্ট সিস্টেমের যে অ্যান্টিবডি সেগুলোই কাজ করবে, অল্টারনেটিভের ক্ষেত্রে তা হবে না, C1, 2 বাদ, C4 বাদ বাকি সবগুলো কাজ করবে। এবার হচ্ছে যে অর্জিত অনাক্রমতা হচ্ছে যে সেই অনাক্রমতা যেটা আমরা জন্ম থেকে পাই না, পরে বিভিন্ন রোগ হওয়ার ফলে আমাদের দেহে সেই অনাক্রমতা চলে আসে। তো এই অর্জিত অনাক্রমতা দুই রকমের, কোষ ভিত্তিক আর রস ভিত্তিক। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে নিই, এই যে ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল ব্যারিয়ার ছিল,
এরা দুজন ছিল ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রথম মানে রক্ষার আর কি। তারপরে হচ্ছে যে ইন্টারফেরেন্স সেলস আর এদিকে কমপ্লিমেন্ট সিস্টেম এরা মিলিয়ে তৈরি করেছিল সেকেন্ড লাইন অফ ডিফেন্স। মানে যদি এরা ব্যর্থ হয় তাহলে এরা এবার চেষ্টা করবে। আচ্ছা, এবার যদি সহজাত অনাক্রমতাও ব্যর্থ হয়ে যায়, মানে বিশেষ করে এই কোভিডের মতো রোগের ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে অর্জিত অনাক্রমতা কাজ করবে, আর এদেরকে বলা হয় থার্ড লাইন অফ ডিফেন্স। তো এই অর্জিত অনাক্রমতার ভিতরে কোষ ভিত্তিক যেটা সেটা হচ্ছে টি সেলের উপর নির্ভর করে, আর রস ভিত্তিক যেটা সেটা নির্ভর করে বি সেলের উপর।